ডিম্বাণু বা ওভাম সংরক্ষণ করে রেখে দেওয়া এই সম্পর্কে কি ভাবছেন সমাজের সচেতন মহিলারা যারা প্রতিষ্ঠিত? স্বস্তিকা ঋতুপর্ণার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। আমার শরীর আমাকে 9 মাস বইতে হবে। আমি যদি একটা ওয়ার্কিং পারসন হই তো আমার সেই লিবার্টিটা থাকা উচিত যে আমি মা হব যখন আমি মনে করব আমি রেডি, তখন আমি মা হব। কোথাও একটা মেয়েদের ওই পাওয়ারটা দেওয়া, ডিসিশন নেওয়ার পাওয়ারটা, যে আমার ইচ্ছে মতন আমি বহন করব, তো সেটা আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি নাইস প্রসেস। মানে সেখানে যদি পরে ফার্টিলিটির কোনো প্রবলেমও হয় তখন এই একটা কাজে লাগতে পারে, এবং আমার মনে হয় যেটা খুবই ভালো একটা পদ্ধতি, যেখানে মেয়েদের অনেক কিছু প্রিজার্ভ করে রাখা যায়, যেটা আগে সম্ভাবনা ছিল না, আগে যেটা কখনোই সম্ভব হতো না। তো এবার আমার মনে হয় যে এটা ইজ আ ভেরি গুড প্রসেস, যেখানে পরবর্তীকালে মা হওয়ার আকাঙ্ক্ষা থেকে অনেকে বঞ্চিত হবে না। এটা হলে আমার ধারণা যে এটার সঙ্গে মানে মানুষের চাহিদাটাও পরিপূর্ণ হয়, আর মানে একটা মাতৃত্ব তারা উপভোগ করতে পারে, কারণ মাতৃত্ব হচ্ছে মেয়েদের কাছে একটা খুব বড় পাওয়া। ইট ইজ সামথিং, এটা খুব রেভলিউশনারি, এবং এটা খুব ভালোভাবেই মানে গ্রহণযোগ্য হবে সবার কাছে। টেলিফোনে কেউ অপেক্ষা করছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, শুভ সন্ধ্যা দিদি ভাই। আমি সিকিউরিটি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। দেখুন, পাশ্চাত্য উন্নয়নশীল দেশগুলিতে যেভাবে ওভারি ওরা বাউভাম যে পদ্ধতিগতভাবে ওরা সংরক্ষণ করে রাখে, আমাদের ভারতবর্ষ নামক দেশে সেই পরিবেশ বা মানে কি বলবো গুণগত পদ্ধতি সেই অবলম্বন কি করার মতো ক্ষমতা আমাদের দেশে আছে? নিশ্চয়ই, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে চৈতন্য মন্ডল বলছি। বলুন। বলছি দিদি, আমি আমি 3 বছর ধরে বিবাহিত জীবন অতিবাহিত করছি। তো আমার স্ত্রীর একটা প্রবলেম ছিল, বলতে যে ওভারি মানে ডিম্বাণু বেশি ছিল না। তো আমি আমার নবদ্বীপ কৃষ্ণনগর থেকে আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো বলতে যে ওরা আমাদেরকে ওষুধের গুড ওভার কেটে দিয়েছিলেন। হ্যাঁ, তো খাওয়ানোর পরে আপনার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে আমি গৌতম খাস্তগিরির কাছে একটু পরামর্শ নিতে চাই যে কি করে আমি বাবা হতে পারি। বা আপনি ধন্যবাদ, শুনতে থাকুন। আজকের অনুষ্ঠানটা একটু নির্দিষ্ট বিষয়, ডিম্বাণু সংরক্ষণ করে কি করে ভবিষ্যতে মা হওয়া যায় এবং আমাদের শহরে আমাদের রাজ্যে তার স্কোপ কতটা। আমি এই প্রশ্নের উত্তরটাই নেব ডক্টর খাস্তগির আপনার থেকে। প্রথম যিনি প্রশ্ন করলেন তিনি যেটা কথা বলেছেন মানে খুবই যথার্থ, যে বিদেশের দেশগুলিতে হয়তো প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক শহরে এই ফেসিলিটিসটা রয়েছে, যেটা এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে মানে রিমোট প্লেস ডিস্ট্রিক্টে পৌঁছায়নি, সমস্ত মেট্রোপলিটন সিটিগুলিতে রয়েছে। আমাদের কলকাতাতেও ধরুন এরকম প্রায় 7-8টি সেন্টার রয়েছে যেখানে এই ফেসিলিটিসটা অ্যাভেলেবেল। আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম, খুব শীঘ্রই মেডিকেল কলেজগুলিতে যদি আইভিএফ আমরা শুরু করতে পারি, সেখানেও এই চিকিৎসা দেওয়া সম্ভব। তখন সাধারণ মানুষের কাছে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, খরচার দিক থেকে সহজলভ্য হবে, খরচের দিক থেকেও হবে। খরচের দিক থেকে হবে। রিজার্ভ করতে গেলে খরচ কি রকম? খরচের আগে আমি একটু পদ্ধতিটা নিয়ে যদি বলি তাহলে খরচটা আমার বোঝাতে সুবিধা হবে। আমরা কি করি, আমরা কিছু ওষুধ দিয়ে মেয়েদের প্রত্যেক মাসে একটা করে ডিম তৈরি হয়, বাকি ডিমগুলো নষ্ট হয়ে যায়, 14-15টা ডিম নষ্ট হয়ে যায়। প্রকৃতি এরকমভাবেই সৃষ্টি করেছেন। আমরা ওষুধ দিয়েই সবকটা ডিমকে বাঁচিয়ে রেখে সবকটা ডিমকে সংগ্রহ করতে পারি। বা সংগ্রহ করে ভিট্রিফিকেশন বলে একটা পদ্ধতিতে লিকুইড নাইট্রোজেন, অনেকে মনে করেন এটা রেফ্রিজারেটারে, সেখানে নয় কিন্তু লিকুইড নাইট্রোজেন, সেখানে বরফের কোনো দরকার হয় না। লিকুইড নাইট্রোজেনে ভিট্রিফিকেশন পদ্ধতিতে আমরা ডিম্বাণুটিকে ফ্রিজ করলাম। এবার যখন উনি চাইবেন প্রেগনেন্সি নিতে, তখন এটাকে করা হলো। এবার করার পরে ডিমটা বাঁচার সম্ভাবনা 10 জনে 6 জন, মানে 60%। আচ্ছা, একটা এমব্রায়ো যখন আমরা ফ্রিজ করছি তখন কি ডিম আর স্পার্মের মিলনে ভ্রূণ তৈরি হচ্ছে। সে ভ্রূণটাকে সংরক্ষণ করলে 10 জনের মধ্যে 9 জনের ঠিক থাকবে, কিন্তু ডিম্বাণু 10 জনের মধ্যে 6 জন কি 7 জনের, 10টার মধ্যে 6টা কি 7টা ঠিক থাকবে, সবগুলো ঠিক থাকবে না। আর এই হিমায়িত করার ফলে ডিম্বাণুর এমন পরিস্থিতি, তার সাথে শুক্রাণু দিলে ফার্টিলাইজেশন হয় না, শুক্রাণুকে ইনজেকশনের সাহায্যে ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে দিতে হয়। অতএব পদ্ধতিটা খুব সহজ নয়, পদ্ধতিটা খুব অ্যাডভান্সড বা জটিল। তার কারণ হচ্ছে ডিম্বাণু এমনই একটা কোষ আমাদের শরীরে যেটা শুক্রাণুর মতো নয় বা অন্যান্য সেলের মতো নয়, ইটস এ কমপ্লেক্স সেল, এবং সেই সেলটাকে
হিমায়িত করলে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, সেই চান্সটাও থাকে, সেটা আমরা বলে নিই। এবার এই খরচার মধ্যে যে কোনো আইভিএফ করতে গেলে যেমন ওষুধের খরচা আছে, মিডিয়ার খরচা রয়েছে, সেই খরচাগুলোর সাথে সাথে একটা ডাক্তারদের পারিশ্রমিকের খরচা রয়েছে। এবার যখন একজন কোনো ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমি এই ক্যান্সারটা শুনবো ডক্টর খাস্তগীর, তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নিই তার কথা। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রিয়া রয় কথা বলছি কলকাতা থেকে। আমার বয়স 27 বছর। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে, মানে ডক্টর গৌতম খাস্তগীরের সাথে। উনি শুনতে পাচ্ছেন? আপনি বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার বিয়ে হয়েছে 1.5 বছর হলো। তো হাজবেন্ডের হঠাৎ সুগার ধরা পড়ে। তো সুগার ধরা পড়তে ওর 500 সুগার ছিল। তো ইমিডিয়েট ওর ইনসুলিন নিতে হয়। ওই ইনসুলিন নিচ্ছে এখন, আগে তো অনেকটাই নিত, 30 করে নিত, আস্তে আস্তে কমাতে কমাতে সেটা এখন 16-এ এসছে। তো 16 এবং ও মেডিসিনও নিচ্ছে। তা এই অবস্থায় কি আমার মানে ইস্যু নেওয়া ঠিক হবে, বা আমি কখন নিতে পারবো? শুনতে থাকুন। আর কে আছেন? একবার কমে দিতে পারো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি তনুশ্রী মুখার্জি বর্ধমান থেকে বলছি। আমি ডক্টর গৌতম খাস্তগীরের সাথে একটু কথা বলতে চাই। উনি শুনতে পাচ্ছেন? আপনারা সরাসরি প্রশ্নটা করুন। আমার বয়স হচ্ছে 32। আমার ফ্যালোপিয়ান টিউবের একটা সাইডে আর কি টোটালটাই নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর একটা সাইডে 20% মতন ভালো আছে। তাহলে আমি কি মানে ওই আইভিএফ ছাড়া অন্য কোনো প্রসেসে বেবি নিতে পারি না, শুধু আইভিএফই করতে হবে? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আমরা এই উত্তর নেব ডক্টর খাস্তগীরের কাছে। তার আগে ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসবো। খরচ নিয়ে আমরা কথা বলছিলাম। খুব স্বাভাবিকভাবে এত একটা পদ্ধতি, কৃত্রিম উপায়, যেটাকে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা হচ্ছে, ধরুন ক্যান্সার সার্ভাইভারদের ক্ষেত্রে বা অন্য কোনো জটিল রোগে যারা আক্রান্ত, তাদের নিজেদের ট্রিটমেন্টেরই একটা খরচ, সেইটা এবং প্যারালালি এই ধরনের একটা খরচ। তো এটা কি আপনারা কোনো, যদি অন্য কোনো বাড়তি ফ্যাসিলিটি দেওয়া সম্ভব হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বোঝার দরকার। ক্যান্সার ট্রিটমেন্টে সাধারণত মহিলাদের ক্যান্সার ট্রিটমেন্টে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি হয়তো 3টেই লাগতে পারে, এবং 3টেই প্রসিডিওরই একটা সময়ের ব্যাপার আছে, একটা খরচার ব্যাপার আছে। ট্রিটমেন্ট শেষ করতে হয়তো অপারেশনের জন্য 1-1.5 মাস, রেডিয়েশনের জন্য 1.5-2 মাস, আর কেমোথেরাপির জন্য 5-6 মাস, এই সব করে 8-9 মাস একটা দীর্ঘ ট্রিটমেন্টের একটা সময় আছে, খরচ আছে। এর ওপর যেটা কেমোথেরাপিতে যে ওভারি কিছুটা ড্যামেজ হয়, রেডিয়েশনেও ড্যামেজ হয়, হয়তো কিছুটা রিভার্সড হতে পারে। এই ওভাম প্রিজার্ভেশন আগে থেকে করে নিলে ডেফিনেটলি এটা একটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে অন্তত একটা সুবিধা হয়। কিন্তু এই সবেরই একটা কিন্তু খরচা আছে, এবং ক্যান্সার ট্রিটমেন্ট এই যে রেডিয়েশন, কেমোথেরাপি শেষ হলো বলেই যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়। একটা ফলো আপ ট্রিটমেন্টের ব্যাপার আছে। ফলো আপ বলতে কি বুঝি আমরা, যে প্রথম 2 বছর 3 মাসে, প্রথম 2 বছরে এভরি 3 মান্থলি চেক আপ, তারপর 3 বছর 6 মান্থলি চেক আপ, 5 বছর হয়ে গেলে ইয়ারলি চেক আপ। তো তারও পরীক্ষা আছে, কিছু খরচা আছে, সব কিছু আছে। কিন্তু যেটা মূল বিষয়, যে মেয়েদের ক্যান্সার হওয়ার পরও বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রেই বলতে পারি, তারা মা হতে চায়। সুতরাং সেই পদ্ধতি, এবং হ্যাঁ, তাদের মা হতেই হবে, এবং আমরাও চাই যে সাধারণ জীবনে তারা ফিরে আসুক। একটা মেন্টাল একটা স্টেবিলিটি এবং একটা স্যাটিসফ্যাকশন তো থাকে, না হলে সুস্থ হওয়াটাও কিন্তু অনেক দুরূহ হয়ে যায়। মা হওয়াটা অনেকটা হেল্প করে তাদের এই চিন্তাটা। খরচের কথা যখন উঠলই, তো আপনারা এগুলোকে কিভাবে দেখুন? খরচের কথা হচ্ছে যে আমরা যদি ওষুধ এবং যা যা জিনিসপত্র আমাদের ব্যবহার করতে হলো, সেটাকে যদি আমরা যোগ করি, অ্যাবাউট 75,000 টাকা মতো খরচা প্রিজার্ভেশনের জন্য। মানে আমরা খালি মানে ধরুন আমরা প্রাইভেটে কাজ করলে 1 পয়সাও আমরা চার্জ করলাম না, খালি ওষুধ যা ব্যবহার হলো, যা ওনার টেস্ট লাগলো, এবং এই টেকনোলজিটা যে ইউজ করলাম, তাতে অ্যাবাউট 75,000 টাকার মতো খরচা। এবার আমরা চেষ্টা করে সেটা 50,000-এও নামিয়ে আনতে পারি, এবং ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে আমরা সেটা করার চেষ্টা করি, বিকজ তারা অলরেডি প্রেশারে রয়েছে, বিপুল খরচের। এবার ধরুন, এটা শুনতে খারাপ লাগলো, যারা এটা প্রফেশনাল কারণে, শখ করে বলবো না, পরিস্থিতির কারণে করছে, যে তারা পড়াশোনা শেষ হয়নি, চাকরি এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হননি, বা অ্যাপ্রোপ্রিয়েট পার্টনারকে খুঁজে পাননি, তিনি তো এটা করছেন। এবং তার ক্ষেত্রে একটা প্রাইভেট সেন্টারে করতে গেলে, মানে আমার কাছে যদি ধরুন 100 জন পেশেন্ট আসে, আমি 100 জনকেই তো ফ্রি করতে পারবো না, আমি ধরুন 10 জনকে ফ্রি করতে পারি যারা ক্যান্সার আক্রান্ত হয়ে আসছেন। সুতরাং তাদের থেকে চার্জ নিয়ে করতে গেলে
এটা 1 লক্ষ টাকা মতো খরচা পড়ে। আমাদের সময় ভীষণ সংক্ষেপ। ডক্টর খাস্তগির দুজন প্রশ্ন করেছিলেন, সুগার আছে হাজবেন্ডের? একদমই চিন্তার কারণ নেই, বিকজ হাজবেন্ডের সুগারের সাথে স্পার্মের কোনো সম্পর্ক নেই, যদি না অনেকের সুগারের জন্য শারীরিক সম্পর্কের অসুবিধা হয়, কিন্তু স্পার্মের কোনো অসুবিধা হবে না। ফ্যালোপিয়ান টিউব একটা একদম ড্যামেজ হয়ে গেছে, একটা অনেকটা ড্যামেজ আছে, ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে সেই ড্যামেজ সারানো সম্ভব, কিন্তু তাদের একটোপিক প্রেগনেন্সি মানে টিউবে প্রেগনেন্সি এসে যাবার একটা সম্ভাবনা থাকে। এবং তাদের আইভিএফ করলেও ল্যাপ্রোস্কোপি করে আগে টিউবটাকে মেরামতি না করলে, ঠিক রিপেয়ার না করলে অনেক সময় তার জন্য একটোপিক প্রেগনেন্সি বা টিউবাল প্রেগনেন্সি আসে। অতএব কম খরচায় ভালো ফল পেতে গেলে আগে অপারেশন চেষ্টা করা যেতে পারে, কিন্তু গ্যারান্টি নেই ল্যাপ্রোস্কোপিক সার্জারি। সময় আমাদের শেষ, আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারছি না। এই সুবিধা সকলেই নিতে পারেন, একটু খরচ সাপেক্ষ অনেকের ক্ষেত্রেই, এবং যারা একেবারে প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের কিন্তু শহরে আসা ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো উপায় নেই। কলকাতায় এখনো পর্যন্ত 10 থেকে 15টা এই ধরনের অর্গানাইজেশন আছে যারা এগ সংরক্ষণ করে, ডিম্বাণু সংরক্ষণ করতে পারে। সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।